এই নির্দিষ্ট স্লাইডে বা এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা রয়েছে সেটি হচ্ছে ভূমিকা। এখানে আমরা কোন তথ্য হিসেবে ভূমিকার যে ডিটেলসটি দেওয়া রয়েছে তার বিষয়ে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনার নীতি ও অনুশীলন এবং তার পরিচিতি হিসেবে কি বলতে পারি আমরা, এবং সেই ব্যবস্থাপনার ভূমিকা হিসেবে বা ইন্ট্রোডাকশন হিসেবে আমরা কি বলতে পারি। তো সেই তথ্য জানার জন্যই এই স্লাইডে এই ভূমিকা হিসেবে এই তথ্যটি মেনশন করা আছে। প্রথমে আমরা এই তথ্যটি পড়ব যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা রয়েছে, মানে ভূমিকা সম্বন্ধে। এবং সেই ভূমিকা হচ্ছে ব্যবস্থাপনার নীতি ও অনুশীলন এবং তার পরিচিতি হিসেবে এখানে মেনশন করা রয়েছে। কি মেনশন করা রয়েছে? ব্যবস্থাপনা মানুষের অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা একটি সংগঠিত গোষ্ঠী কার্যকলাপ, ব্যবসায়িক উদ্বেগের জন্য একটি কেন্দ্রীয় নির্দেশনা ও নিয়ন্ত্রণকারী সংস্থা অপরিহার্য। উৎপাদনশীল সম্পদ, উপাদান, শ্রম, মূলধন ইত্যাদি পরিচালনার দক্ষতা, প্রশাসনিক ক্ষমতা এবং উদ্যোগের উপর ন্যস্ত করা হয়। সুতরাং ব্যবস্থাপনা একটি ব্যবসায়িক উদ্যোগকে নেতৃত্ব প্রদান করে। প্রতিযোগিতামূলক অর্থনীতি এবং সদা পরিবর্তনশীল পরিবেশের অধীনে পরিচালকদের গুণমান এবং কর্মক্ষমতা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে টিকে থাকা এবং সাফল্য উভয়ই নির্ধারণ করে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে, মানে নির্দিষ্ট স্লাইডের আন্ডারে যে ভূমিকা হিসেবে যে তথ্যটি এখানে মেনশন করা রয়েছে, সেই তথ্যটি জানার পরে বা সেই তথ্যটি পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে এই তথ্যটি হিসেবে যে নির্দিষ্ট বিষয়ের ওপর পয়েন্ট আউট করা রয়েছে সেটি হলো যে ব্যবস্থাপনা, মানে এই যে তথ্যটি এখানে মেনশন করা রয়েছে ব্যবস্থাপনা হিসেবে, সেই তথ্যটি হিসেবে আমরা বলতে পারি যে এই যে ডিটেলসটি দেওয়া রয়েছে সেই ডিটেলসটি একটি স্ট্র্যাটেজিক্যাল প্রসেস বা একটি প্রসিজিওর হিসেবে আমরা মেনশন করতে পারি। একটি প্রসিজিওর হিসেবে মেনশন করা মানে একটি প্রসিজিওর হিসেবে এটিকে ডিসকাস করা বা এক্সপ্লেন করা। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার নীতি ও অনুশীলনের ভূমিকা হিসেবে যে ব্যবস্থাপনার পরিচিতি আমরা পেতে পারি, সেটি একটি স্ট্র্যাটেজিক্যাল প্রসিজিওর হিসেবে একটি প্রতিষ্ঠানের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল। তো এটি বিভিন্ন মৌলিক ধারণা ও কৌশলকে অন্তর্ভুক্ত করে যা প্রতিষ্ঠানের কার্যকারিতা, দক্ষতা এবং সামগ্রিক প্রভাব বাড়াতে সাহায্য করে। তো নীতি হিসেবে বলতে পারি নীতির গঠন, মানে একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী নিয়ম ও নীতি তৈরি করে। তো নীতি প্রণয়ন হিসেবে বলতে পারি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক দিক নির্দেশনা প্রদান করে যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণে সহায়ক হয়। তো অনুশীলন হিসেবে আমরা বলতে পারি অপারেশনাল কৌশল, মানে দৈনন্দিন বা ডেলি কার্যক্রম পরিচালনা করার পদ্ধতি বা প্রসিজিওর। এটি কার্যকরী ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ও কৌশল অন্তর্ভুক্ত করে। তো বিষয়ভিত্তিক দক্ষতা হিসেবে আমরা এখানে এটা বলতে পারি যে প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সঠিকভাবে কাজ সম্পাদন করা, বা এর ভূমিকা হিসেবে সেই কারণে আমরা কোন পয়েন্টগুলি বলতে পারি। দৃঢ় নেতৃত্ব, মানে ব্যবস্থাপনার নীতি অনুশীলনের সঠিক প্রয়োগ প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশনা প্রদান করে এবং তাদের কার্যকারিতা উন্নত করে। তো প্রদর্শন ও পরিবর্তন হিসেবে আমরা এটা বলতে পারি এখানে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন কৌশল গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিতকরণ করা
হিসেবেও আমরা এখানে প্রদর্শন ও পরিবর্তন এই দুটি ওয়ার্ডকে এক্সপ্লেন করতে পারি। তো যে তৃতীয় নম্বর যে পয়েন্টটার ব্যাপারে আমরা এখানে ডিসকাস করব সেটি হচ্ছে মান নিয়ন্ত্রণ, মানে সঠিক নীতি ও অনুশীলন কার্যকরভাবে প্রয়োগ করে গুণগত মান বজায় রাখা এবং উন্নয়ন সাধন করা। তো ব্যবস্থাপনার সঠিক নীতি ও অনুশীলন একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা, সক্ষমতা এবং এখানে আর কি বলতে পারি, লাভজনকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ রোল পালন করে। তো এখানে আমরা ভূমিকা হিসেবে আমরা এখানে ইন্ট্রোডাকশন বলতে পারি, কিংবা এই যে ব্যবস্থাপনার যে নীতি ও অনুশীলন হিসেবে যে রোল পালন করে সেই হিসেবেও আমরা এখানে ভূমিকা বলতে পারি। তো এখানে রোল বা ভূমিকা মানে ব্যবস্থাপনার নীতি অনুশীলনের কি রোল থাকতে পারে সেই হিসেবেও এখানে আমরা ভূমিকাকে চিহ্নিত করতে পারি, বা ইন্ট্রোডাকশন কি হতে পারে ব্যবস্থাপনার নীতি অনুশীলন বা তার পরিচিতি হিসেবে সেই হিসেবেও এখানে আমরা ভূমিকা এই তথ্যটি চিহ্নিত করতে পারি। তো এই যে বিষয়বস্তুটি দেওয়া রয়েছে ভূমিকার আন্ডারে, সেই বিষয়বস্তুটি পড়ে এটা আমরা বুঝতে পারলাম যে ব্যবস্থাপনা যে সঠিক নীতি ও অনুশীলন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসিডিওর বা প্রসেস, যেটা একটি প্রতিষ্ঠানের কার্যকারিতা, সক্ষমতা এবং তার লাভজনকতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। এই ক্ষেত্রে আমরা এখানে ভূমিকাকে রোল হিসেবে বলতে পারি, মানে ভূমিকা পালন করে মানে রোল প্লে করে। তো এটি একটি ইন্ট্রোডাকশান হিসেবেও আমরা ধরতে পারি, বা একটি রোল কি হতে পারে সেটির হিসেবেও এখানে আমরা সেটিকে চিহ্নিত করতে পারি এই বিষয়বস্তুটি। তো এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে, পরবর্তী স্লাইডে মেনশন করা আছে ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে আমরা এখানে কি বলতে পারি। প্রথমে সেই তথ্য জানার আগে এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়ব। ব্যবস্থাপনার সংজ্ঞা লরেন্স ও অ্যাপলির মতে ব্যবস্থাপনা হলো মানুষের উন্নয়ন, জিনিসের দিক নির্দেশনা নয়। জোসেফ ম্যাসির মতে ব্যবস্থাপনাকে সেই প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার দ্বারা একটি সমবায় গোষ্ঠী সাধারণ লক্ষ্যগুলির দিকে পদক্ষেপের নির্দেশ দেয়। জর্জ আর টেরির ভাষায় ব্যবস্থাপনা হলো একটি স্বতন্ত্র প্রক্রিয়া যার মধ্যে রয়েছে পরিকল্পনা, সংগঠিত করা, কার্যকর করা এবং নিয়ন্ত্রণ করা, যা মানুষ এবং সম্পদের ব্যবহার দ্বারা উদ্দেশ্যগুলি নির্ধারণ এবং সম্পন্ন করার জন্য সঞ্চালিত হয়। তারপরে জেমস এর লুন্ডির মতে ব্যবস্থাপনা মূলত পরিকল্পনা, সমন্বয়, অনুপ্রেরণা এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যের প্রতি অন্যদের প্রচেষ্টা নিয়ন্ত্রণ করার কাজ। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কি জানতে পারলাম? ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি ব্যবস্থাপনার সংজ্ঞা হলো একটি প্রক্রিয়া যা সংস্থান, মানুষের কাজ এবং অন্যান্য সম্পদ সমূহকে কার্যকরভাবে সমন্বিত করে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করার জন্য ব্যবহৃত হয়। তো ব্যবস্থাপনার প্রধান উপাদান সমূহ হিসেবে বলতে পারি পরিকল্পনা, মানে লক্ষ্য নির্ধারণ এবং সেসব অর্জনের জন্য কৌশল ও পরিকল্পনা তৈরি করা। সংগঠন হিসেবে বলতে পারি প্রয়োজনীয় সম্পদ এবং কর্মীদের সংগঠিত করা যাতে তারা পরিকল্পনার অধীনে কাজ করতে পারে। নির্দেশনা, কর্মীদের উপযুক্ত নির্দেশনা প্রদান করা এবং তাদের উদ্বুদ্ধ করা যাতে তারা কার্যকরভাবে কাজ করতে পারে। এরপরে নিয়ন্ত্রণ, কার্যক্রম মনিটরিং করা এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে ফিডব্যাক প্রদান করা। তো সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া
যার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পদ ও কর্মীদের যে সুন্দরভাবে বা পজিটিভভাবে বা এফেক্টিভভাবে পরিচালনা করা দরকার, সেইভাবে সমন্বিতভাবে পরিচালনা করা হয়। তো এই সংজ্ঞা ব্যবসা, সরকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রের জন্য প্রযোজ্যও হতে পারে। তো এই যে তথ্যটি এখানে মেনশন করা রয়েছে, সেই তথ্যটি হিসেবে আমরা এখানে এটাই জানতে পারলাম যে এই ব্যবস্থাপনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যার সঙ্গে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ এই কিছু উপাদানের সঙ্গে লিঙ্ক রয়েছে বা যোগাযোগ রয়েছে। তার কারণেই এই যে ডিটেলসটি এখানে মেনশন করা রয়েছে, পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেন করা রয়েছে বা ডিফাইন করা রয়েছে বিভিন্ন রেসপেক্টেড পার্সনের দ্বারা, সেই তথ্যটি হিসেবে আমরা বুঝতে পারলাম যেটি কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এবং এটা মেনশন করাটা কেন এত জরুরি বা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা রয়েছে কি ব্যবস্থাপনার প্রকৃতি। প্রথমে যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা রয়েছে, সেই নির্দিষ্ট তথ্যটি আগে আমরা পড়ব। ব্যবস্থাপনার লক্ষ্য অর্থনৈতিক শর্তে সমৃদ্ধ ফলাফল অর্জন করা। ম্যানেজারের প্রাথমিক কাজ হলো পরিকল্পনা, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনশীল কর্মক্ষমতা সুরক্ষিত করা। প্রশাসনের কাছ থেকে আশা করা যায় কাঙ্ক্ষিত ফলাফল আসবে। মুনাফা সর্বাধিক করার জন্য উপলব্ধ সম্পদের যৌক্তিক ব্যবহার একজন পরিচালকের অর্থনৈতিক কাজ। ম্যানেজমেন্টও লোকেদের মাধ্যমে কাজ করাতে দক্ষতা এবং অভিজ্ঞতাকে বোঝায়। ম্যানেজমেন্ট মানুষের মাধ্যমে কাজ করা জড়িত লাভজনক রিটার্ন উপার্জনের অর্থনৈতিক ফাংশন, সহযোগিতা তালিকাভুক্ত করা এবং মানুষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া নিশ্চিত করা ছাড়া সঞ্চালিত হতে পারে না। তো ব্যবস্থাপনা একটি সার্বজনীন কার্যকলাপ। ব্যবস্থাপনা শুধুমাত্র ব্যবসায়িক উদ্যোগের জন্য প্রযোজ্য নয়, এটা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। গ্রুপ প্রচেষ্টার প্রয়োজন হলে ব্যবস্থাপনা প্রয়োজন। তো এই নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম এবং কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে ব্যবস্থাপনার প্রকৃতি বোঝাতে গেলে কিছু মূল বৈশিষ্ট্যকে চিহ্নিত করা যেতে পারে, যা ব্যবস্থাপনার মৌলিক অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং উদ্দেশ্যগুলিকে তুলে ধরতে সাহায্য করে। তো এখানে ব্যবস্থাপনার প্রকৃতির কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাচ্ছি। এখানে মানে এই নির্দিষ্ট যে তথ্যটি আমরা স্লাইডে পড়লাম, সেই নির্দিষ্ট তথ্যটির দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, মানে কিছু মেজর এরিয়াস আছে যেটি এখানে তুলে ধরা রয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমরা যেই তথ্যটি আমরা এই নির্দিষ্ট স্লাইডে দেখতে পেলাম, তার মূল যে উদ্দেশ্যটি ব্যাপারে আমরা এবার ডিসকাস করব। তো ব্যবস্থাপনা প্রকৃতির যে ডিটেলসটি এখানে মেনশন করা রয়েছে, তার মূল উদ্দেশ্যটি কী বা তার মেন অবজেক্টিভটি কী, কেন এটি পড়া এত বেশি গুরুত্বপূর্ণ? প্রথমত, এর উদ্দেশ্য হলো লক্ষ্যভিত্তিক, মানে ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা। এটি সঠিক পরিকল্পনা, সংগঠন, নির্দেশন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পন্ন হয়। প্রক্রিয়া ভিত্তিক ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের মধ্যে সমন্বয় স্থাপন করে। সংস্থান ব্যবস্থাপনা এটি বিভিন্ন ধরনের সম্পদ যেমন মানব সম্পদ, অর্থ, প্রযুক্তি এবং তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ করে। নেতৃত্ব এবং পরিচালনা
ব্যবস্থাপনার নেতৃস্থানীয় ও পরিচালনামূলক ভূমিকা পালন করে। এটি কর্মীদের নির্দেশনা প্রদান, তারপর উদ্বুদ্ধ করা এবং কার্যকর দলবদ্ধ কাজ নিশ্চিতকরণ করে বা নিশ্চিত করে। পরিবর্তনশীল অভিযোজিত মানে পরিবেশগত পরিবর্তন, প্রযুক্তি, বাজারের বা মার্কেটের চাহিদা, ডিম্যান্ড এবং অন্যান্য বাহ্যিক প্রভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনার কৌশল ও পরিকল্পনা অভিযোজিত করা হয়। সংঘর্ষের সমাধান মানে ব্যবস্থাপনা সংঘর্ষের কারণ চিহ্নিত করে এবং কার্যকর সমাধান প্রদান করে যাতে সংস্থার কার্যকারিতা বজায় থাকে। মান নিয়ন্ত্রণ করা মানে ব্যবস্থাপনা মান বজায় রাখতে এবং উন্নয়নের জন্য প্রক্রিয়া এবং ফলাফল পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে। বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনা তথ্য বিশ্লেষণ করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কার্যকর কার্যক্রম নিশ্চিতকরণ করে। তো ব্যবস্থাপনা প্রকৃতি এই সমস্ত বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকর এবং সফল পরিচালনার ভিত্তি তৈরি করে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটা বুঝতে পারলাম। তো এই যে মেন কিছু পয়েন্ট এখানে যা তুলে ধরা রয়েছে, সেই মেন পয়েন্ট হিসেবে আমরা তাহলে কি বলতে পারি? প্রথম যে পয়েন্টটি মেনশন করা আছে ব্যবস্থাপনা প্রকৃতি হিসেবে, সেই পয়েন্ট হিসেবে আমরা তাহলে বলতে পারি যে এর মূল বা এর যে মেজর সামারাইজ যে পার্টটি আমরা বলতে পারি তা হলো যে এই ব্যবস্থাপনার যে লক্ষ্য হিসেবে বলা রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হিসেবে, এটি থেকে আমরা বুঝতে পারি যে অর্থনৈতিক স্বার্থে সমৃদ্ধর ফলাফল ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হিসেবে আমরা বলতে পারি, এবং যেটি কি সঙ্গে লিঙ্ক আছে বা যেটি কার সঙ্গে বা কি বিষয়ের সঙ্গে লিঙ্ক আছে, যা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্থিতিশীলতা, মুনাফা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিতকরণ করে। সেই লিঙ্কটি হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার। যে হিসেবে আমরা এখানে এক্সপ্লেন করতে পারি যে ম্যানেজাররা প্রতিষ্ঠানকে উৎপাদনশীল কর্মক্ষমতার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য উপলব্ধ সম্পদ যেমন শ্রম, উপকরণ, মূলধন ইত্যাদির যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ করে। তো অর্থনৈতিক স্বার্থে সমৃদ্ধ ফলাফল এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারের সঙ্গে মানে দুটি যে ডিটেলস আছে তার সঙ্গে একটা লিঙ্ক আছে, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে ব্যবস্থাপনার লক্ষ্য মানে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হিসেবে আমরা কি জানতে পারবো বা কি বুঝতে পারবো, কি জানাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। ম্যানেজারের প্রাথমিক কাজ হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য পূরণের জন্য কৌশল তৈরি করে। তো কৌশলগত পরিকল্পনা হিসেবে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য ম্যানেজাররা কৌশলগত পরিকল্পনা তৈরি করে, যা প্রতিষ্ঠানের ভবিষ্যতের দিক নির্ধারণ বা নির্ধারিত করে। অপারেশনাল পরিকল্পনা মানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অপারেশনাল পরিকল্পনা তৈরি করা হয়, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ বা স্টেপ। নির্দেশনা হিসেবে বলতে পারি ম্যানেজারদের অন্যতম কাজ হলো কর্মীদের সঠিকভাবে নির্দেশনা প্রদান করা। এটি কেবল কাজের নির্দেশনাই নয়, বরং কর্মীদের উদ্দেশ্যে সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের অনুপ্রাণিত করে তোলা। তো এখানে নেতৃত্ব প্রদান হিসেবে আমরা বলতে পারি যে একটি কার্যকর নেতৃত্ব প্রদানের মাধ্যমে ম্যানেজাররা কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করেন এবং তাদের দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ করেন। তো নিয়ন্ত্রণ হিসেবে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ ব্যবস্থা ম্যানেজারদের কাজের কার্যকারিতা, মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করতে সাহায্য করে। তো সেই হিসেবে অগ্রগতির পর্যবেক্ষণ, ফিডব্যাক ব্যবস্থা হিসেবে আমরা বলতে পারি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কাজের নির্দিষ্ট মান বজায় রাখা হয় এবং ফিডব্যাকের মাধ্যমে কাজের গুণগত মান এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি করা হয়।
তো উৎপাদনশীল কর্মক্ষমতা সুরক্ষিত করা মানে সম্পদের যে ব্যবহার সেই ব্যবহার সুন্দরভাবে গঠিত করা এবং তার মাধ্যমে উৎপাদনশীলতা মেনটেন করা, যেখানে ম্যানেজাররা সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীল কর্মক্ষমতা সুরক্ষিত করেন। তো অর্থনৈতিক কাজ বা মুনাফা সর্বাধিক করা মানে মুনাফা সর্বাধিক করা এবং উপলব্ধ সম্পদের যৌক্তিক ব্যবহার করা। তো দ্বিতীয় যে পয়েন্টটি এখানে মেনশন করা রয়েছে, তো দ্বিতীয় পয়েন্টটি হিসেবে আমরা যে সামারাইজ ডিটেলসটি আমরা বলতে পারবো, সেই সামারাইজ ডিটেলস হিসেবে আমরা এখানে কি মেনশন করতে পারি বা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে এই যে ডিটেলসটি আমরা জানতে পারলাম সেকেন্ড পয়েন্ট থেকে, সেটি হলো যে ম্যানেজমেন্টের মূল দিক হিসেবে মানে লোকেদের মাধ্যমে কাজ করা, এটি হলো দক্ষতা এবং অভিজ্ঞতা বোঝায়। মানে দক্ষতার প্রয়োজন হিসেবে একজন ম্যানেজারকে দক্ষ হতে হয় যাতে তারা কর্মীদের সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এটি বিভিন্ন দিক যেমনি পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের দক্ষতা অন্তর্ভুক্ত করে। অভিজ্ঞতার গুরুত্ব হিসেবে বলতে পারি অভিজ্ঞতা ম্যানেজারকে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার কৌশল এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অভিজ্ঞ ম্যানেজারদের বিপর্যস্ত পরিস্থিতি এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অতিরিক্ত প্রস্তুতি থাকে। মানুষের মাধ্যমে কাজ করানো মানে কর্মী পরিচালনা মানে ম্যানেজমেন্টের একটি প্রধান দায়িত্ব হলো কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা। এটি কর্মীদের কাজের মান, মনোবল এবং উৎপাদনশীলতা নিশ্চিতকরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল। তো উদ্দীপনা এবং অনুপ্রেরণা মানে কর্মীদের সঠিকভাবে পরিচালনা করতে হলে তাদের উদ্দীপনা এবং অনুপ্রেরণা বজায় রাখা খুবই জরুরি। ম্যানেজাররা তাদের কর্মীদের কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী রাখতে কৌশল প্রয়োগ করেন। তো লাভজনক রিটার্ন অর্জন হিসেবে বলতে পারি অর্থনৈতিক ফাংশন মানে লাভজনক রিটার্ন অর্জন একটি প্রধান অর্থনৈতিক ফাংশন। এটি কেবল সঠিক পরিকল্পনা পরিচালনার মাধ্যমেই সম্ভব, যা ম্যানেজমেন্টের দক্ষতার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে। তো সম্পদে যে ব্যবহার হিসেবে বলতে পারি ম্যানেজারদের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে সর্বোচ্চ লাভ অর্জন করা যায়। তো এটি উপকরণ, শ্রম এবং মূলধনের সর্বোত্তম ব্যবহার দ্বারা অর্জিত হয়। তো সহযোগিতা এবং ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি সহযোগিতা এটি সফল ব্যবস্থাপনা দলের সদস্যদের মধ্যে সহযোগিতা নিশ্চিতকরণ করতে সহায়ক। তো ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে কর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন খুবই গুরুত্বপূর্ণ। এটি কর্মীদের কাজের মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য নিশ্চিতকরণ করতে সহায়ক। তো যে তৃতীয় যে পয়েন্টটি এখানে মেনশন করা রয়েছে, সেই তৃতীয় পয়েন্ট হিসেবে আমরা কি বলতে পারি, সেই তৃতীয় পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে এই যে পয়েন্টটি এখানে মেনশন করা আছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখন আমরা সেটিকে কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, কারণ ব্যবস্থাপনা সার্বজনীন প্রয়োগ হিসেবে আমরা কিছু মেজর এরিয়াস হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন প্রথমত ব্যবসায়িক উদ্যোগ মানে উৎপাদন ও পরিষেবা। ব্যবসায়িক উদ্যোগে ব্যবস্থাপনা, উৎপাদন প্রক্রিয়া, বিক্রয়, বিপণন এবং গ্রাহক সেরা যে পরিচালনাটি দরকার, সেরা মানে দ্য বেস্ট যেটিকে আমরা বলবো দ্য বেস্ট মানে সেই সেরা পরিচালনা যেটি করা দরকার বা যেটি মেনটেন করা দরকার বা যেটি ম্যানেজ করা দরকার, সেই হিসেবে একটি গ্রাহক বা সেই কাস্টমার্সদের সেবা করা পরিচালনা করে সেই বেস্ট বা সেই সেরা পরিচালনার দ্বারা সেই পরিষেবা হিসেবে আমরা এখানে বলতে পারি যে এটি একটি সার্বজনীন প্রয়োগ হিসেবে একটি পয়েন্ট হিসেবে আমরা মেনশন করতে পারি। কারণ যদি আমরা এখানে লাভজনকতা হিসেবে দেখি, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবস্থাপনা লাভজনকতার জন্য কৌশল তৈরি এবং সম্পদের কার্যকর ব্যবহারের জন্য দায়ী। তো তাই জন্য আমরা যদি সেকেন্ড পয়েন্ট হিসেবে এখানে আমরা ধরি, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে
নীতিমালা তৈরি, নেতৃত্ব ও পরিচালনা হিসেবে আমরা এখানে বলতে পারি যে রাজনৈতিক ব্যবস্থাপনা নীতিমালা এবং পরিকল্পনা তৈরি করে, যা দেশের আইন এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। তো রাজনৈতিক নেতারা দলের সদস্যদের পরিচালনা করেন, নির্বাচনী কৌশল তৈরি করেন এবং সরকারের কার্যক্রম সমন্বয় করেন। তো সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি সামাজিক সেবা, মানে যে সামাজিক সেবাকে আমরা বলতে পারি সামাজিক প্রতিষ্ঠান, যেমন এনজিও এবং সমাজ সেবামূলক সংগঠন ব্যবস্থাপনা ব্যবহার করে সামাজিক সেবা এবং উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে এবং সেটি সবচেয়ে বেস্ট প্রসিডিওর মেনটেন করা উচিত বা ফলো করা উচিত। তো সম্পদ পরিচালনা হিসেবে আমরা সামাজিক প্রকল্প এবং কর্মসূচির জন্য সংস্থান এবং কর্মী পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। তো ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এখানে আমরা বলবো ধর্মীয় কার্যক্রম, সম্পদ ও মানুষ পরিচালনা, মানে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম যেমন দান সংগ্রহ, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা এবং সদস্যদের পরিচালনা হিসেবেও যেটি করা হয় সেভাবে এখানে চিহ্নিত করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা বলতে পারি কর্মসূচি ও পাঠ্যক্রম সম্পদ ব্যবস্থাপনা, যেটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট বাজেট, তারপর আর কি বলতে পারি অবকাঠামো এবং অন্যান্য সম্পদের কার্যকর ব্যবস্থাপনা হিসেবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ দিক পালন করে বা এরিয়া হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এখানে। তো গ্রুপ প্রচেষ্টা হিসেবে কি প্রয়োজন? সমন্বয় এবং নেতৃত্ব প্রদান করা। তো ব্যবস্থাপনা একটি সার্বজনীন কার্যকলাপ যা শুধুমাত্র ব্যবসায়িক উদ্যোগের জন্য সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও প্রযোজ্য। যেখানে গ্রুপ প্রচেষ্টার প্রয়োজন হয় সেখানেই ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এটি বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা, সম্পদের ব্যবস্থাপনা এবং লক্ষ্য অর্জনে সহায়ক। তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে এটাই আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে? ব্যবস্থাপনা একটি বিজ্ঞান না একটি শিল্প? একটি প্রশ্ন প্রায় উঠে আসে, ব্যবস্থাপনা একটি বিজ্ঞান নাকি শিল্প? বলা হয় ব্যবস্থাপনা হলো শিল্পকলার প্রাচীনতম এবং বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ। এটি ব্যবস্থাপনার পরিবর্তনশীল প্রকৃতিকে ব্যাখ্যা করে, কিন্তু সঠিকভাবে উত্তর দেয় না। ব্যবস্থাপনা কী? প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে বিজ্ঞান এবং শিল্প শব্দের অর্থ জানা প্রয়োজন। ব্যবস্থাপনা একটি বিজ্ঞানের পাশাপাশি একটি শিল্প উভয়ই। ব্যবস্থাপনা একটি বিজ্ঞানের পাশাপাশি একটি শিল্প উভয়ই। ব্যবস্থাপনা বিজ্ঞান কিছু সাধারণ নীতি প্রদান করে যা ম্যানেজারদের তাদের পেশাগত প্রচেষ্টায় গাইড করতে পারে। পরিচালনার শিল্প একটি কার্যকর পদ্ধতিতে প্রতিটি পরিস্থিতিতে মোকাবেলা নিয়ে গঠিত। প্রকৃতপক্ষে বিজ্ঞানের উপর বেশি জোর দেওয়া উচিত নয় এবং শিল্পকে ছাড় দেওয়া উচিত নয়। বিজ্ঞান এবং পরিচালনার শিল্প একসাথে যায় এবং উভয়ই পারস্পরিকভাবে পরস্পর নির্ভরশীল এবং প্রশংসা সূচক। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কি জানতে পারলাম? আমরা এটা বুঝতে পারলাম আর জানতে পারলাম যে এই যে ব্যবস্থাপনা একটি বিজ্ঞান না একটি শিল্প, সেই হিসেবে আমরা এটা বুঝতে পারলাম যে ব্যবস্থাপনা সাধারণত একসাথে একটি বিজ্ঞান এবং একটি শিল্প হিসেবে বিবেচিত হয়। এর পিছনে কিছু যুক্তি রয়েছে, যেমন ব্যবস্থাপনা একটি বিজ্ঞান হিসেবে কি যুক্তি রয়েছে? তথ্য ও প্রমাণ হিসেবে যে ব্যবস্থাপনার কিছু মৌলিক তথ্য এবং ধারণা পরীক্ষিত এবং প্রমাণিত হয়, যেমন ব্যবস্থাপনার নীতি, কৌশল এবং কার্যকরী প্রযুক্তি যা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে উন্নত ও প্রমাণিত। পদ্ধতি ও প্রক্রিয়া হিসেবে বলবো ব্যবস্থাপনার কিছু পদ্ধতি ও প্রক্রিয়া, যেমন পরিকল্পনা, বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ বৈজ্ঞানিকভাবে নির্ধারিত এবং সঠিকভাবে অনুসরণ করা হয়। ডেটা এবং বিশ্লেষণ ব্যবস্থাপনা ক্ষেত্রে ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ প্রক্রিয়া বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হয়। তো ব্যবস্থাপনা একটি শিল্প হিসেবে আমরা এখানে কি বলবো বা কি ব্যাখ্যা দেবো?
সৃজনশীলতা ও অভিজ্ঞতা। ব্যবস্থাপনার ক্ষেত্রে সৃজনশীলতা এবং অভিজ্ঞতা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটি প্রায় নির্দিষ্ট পরিস্থিতির ভিত্তিতে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়, যা এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে। তো মানব সম্পদ পরিচালনা হিসেবে আমরা কী বলবো? মানুষের আচরণ এবং সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে একটি শিল্পিক দক্ষতা খুবই প্রয়োজন, যা তত্ত্বের বাইরেও বেশ কিছু অনভিজ্ঞতার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে। বা ভিন্ন ভিন্ন পরিস্থিতি হিসেবে আমরা বলবো, প্রতিটি প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং ব্যবস্থাপকদের এই ভিন্নতাগুলির সঙ্গে মানিয়ে চলার জন্য কৌশলগতভাবে সিদ্ধান্ত নিতে হয়। অতএব ব্যবস্থাপনা একটি বৈজ্ঞানিক ভিত্তি এবং শিল্পের মধ্যে একটি মিশ্রণ। তো এটি পদ্ধতিগতভাবে এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত হয়, তবে বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রয়োজনীয়তা সহকারে বাস্তবায়িত হয়। তো ব্যবস্থাপনা একটি বিজ্ঞানের পাশাপাশি একটি শিল্প উভয়। এই ক্ষেত্রে আমরা এর বিশ্লেষণটি বা বিবরণটি কিভাবে বলবো? হ্যাঁ, সঠিকভাবে এটা বলা রয়েছে, কারণ ব্যবস্থাপনা আসলে একসাথে একটি বিজ্ঞান এবং একটি শিল্প হিসেবে বিবেচিত হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুইটি দৃষ্টিকোণ একে অপরের পরিপূরক। তো ব্যবস্থাপনা একটি বিজ্ঞান হিসেবে আমরা যদি বলি, তাহলে এখানে সেই তত্ত্ব ও নীতি হিসেবেও বলতে পারি, যেমন তত্ত্ব প্রমাণ হিসেবে আমরা বলতে পারি, তেমন তত্ত্ব ও নীতি হিসেবেও বলতে পারি। যেমন ব্যবস্থাপনার জন্য কিছু তত্ত্ব এবং নীতি রয়েছে যা বৈজ্ঞানিক গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত, বা ডেটা বিশ্লেষণ হিসেবে কি বলতে পারি, বিভিন্ন বা ভেরিয়াস ব্যবস্থাপনা কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈজ্ঞানিকভাবে ডেটা বিশ্লেষণ করা হয়। পদ্ধতি ও প্রক্রিয়া। ব্যবস্থাপনার কিছু প্রক্রিয়া পদ্ধতি যেমন পরিকল্পনা, সংগঠন এবং নিয়ন্ত্রণ প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। ব্যবস্থাপনা একটি শিল্প। এই হিসেবে আমরা কি বলবো? সৃজনশীলতা অভিজ্ঞতা হিসেবে কার্যকর ব্যবস্থাপনার জন্য সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা খুবই প্রয়োজন। মানব সম্পদ পরিচালনা হিসেবে মানব আচরণ এবং সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন, যা কিছুটা শিল্পের উপর নির্ভর করে। তো ভিন্নতাও অভিযোজন হিসেবে বলতে পারি, বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিস্থিতির জন্য কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণে শিল্পের মতো একটি অভিজ্ঞতার খুবই প্রয়োজন। ব্যবস্থাপনার এই দুইটি দৃষ্টিকোণ একে অপরকে পরিপূরক করে এবং সফল ব্যবস্থাপনার জন্য উভয়ই সমন্বয় খুবই প্রয়োজন এবং জরুরি। তো এই তথ্যটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে আমরা কি জানব? ব্যবস্থাপনার সুযোগ। তো তথ্যটি ডিটেলসে জানার আগে প্রথমে আমরা পড়ে নেব এই স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেটির ব্যাপারে। স্লাইডে এখানে কি মেনশন করা আছে? ব্যবস্থাপনার সুযোগ। অর্থনৈতিক সম্পদ। ব্যবসায়িক অর্থনীতি উৎপাদনের মূল উপাদানগুলোকে 4টি মৌলিক ইনপুটে ভাগ করে, যেমন ভূমি, শ্রম, পুঁজি এবং উদ্যোক্তা। এই 4টি উপাদান ব্যবহারের মাধ্যমে মৌলিক উৎপাদন করা সম্ভব, তবে এটি লাভজনক উদ্যোগে পরিণত করতে হলে মানুষের দক্ষতা, অর্থ, উপকরণ, যন্ত্রপাতি এবং উৎপাদন পদ্ধতির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। ক্ষমতার ব্যবস্থা হিসেবে কি বলা আছে? যেমন আগে আলোচনা করা হয়েছে, ব্যবস্থাপনা একটি ক্ষমতার ব্যবস্থা। এটি নিয়ম এবং প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সেটাকে আনুষ্ঠানিক করে এবং এটি নিশ্চিত করে যে অধীনস্থরা এই নিয়ম এবং বিধিমালা মেনে চলেছে। তো শ্রেণী বা অভিজাত বলতে পারি, ব্যবস্থাপনাকে একটি স্বতন্ত্র শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়, যার নিজস্ব কি বলতে পারি আমরা এখানে নিজস্ব মূল্যবোধের সিস্টেম থাকে। ব্যবস্থাপনা শ্রেণী, যা প্রায় সেই সব ব্যক্তিদের সম্মিলিত গ্রুপ হিসেবে উল্লেখ করা হয় যারা
ব্যবস্থাপনামূলক কার্যক্রম পরিচালনা করে প্রতিটি সংগঠনের একটি অপরিহার্য উপাদান। তো এই তথ্যটি পড়ে আমরা কী বুঝতে পারলাম? ব্যবস্থাপনার সুযোগ হিসেবে আমরা কি বলবো? ব্যবস্থাপনার সুযোগ বিভিন্ন ক্ষেত্র ও পরিস্থিতিতে পাওয়া যেতে পারে এবং এটি বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হতে পারে। এখানে কিছু মূল সুযোগ উল্লেখ করা হতে পারে। যে উল্লেখিত পয়েন্টগুলি এখানে উদ্দেশ্য হিসেবে বলা যেতে পারে সেটি হলো ব্যবসার উন্নয়ন, মানে মার্কেট সম্প্রসারণ, মানে বাজার সম্প্রসারণ, নতুন বাজারে বা নতুন মার্কেটে প্রবেশ এবং বিদ্যমান বাজারের গভীরতা বৃদ্ধি করা, নতুন পণ্য বা সেবা বাজারে আনার মাধ্যমে ব্যবসার বিকাশ, অপারেশনাল দক্ষতা, প্রক্রিয়া উন্নয়ন, কার্যকর অপারেশনাল কৌশল এবং পদ্ধতির উন্নয়ন করে দক্ষতা বৃদ্ধি, খরচ হ্রাস, মানে খরচ কমানোর কৌশলগুলি প্রয়োগ করে লাভ বৃদ্ধি পাওয়া, মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মীদের দক্ষতা এবং উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ, প্রতিবিধান ও উন্নয়ন, কর্মীদের মূল্যায়ন ও সঠিক পুরস্কার প্রদান, প্রযুক্তি ও উদ্ভাবন, মানে নতুন প্রযুক্তি গ্রহণ, নতুন প্রযুক্তি ও টুলস বা টেকনিক ব্যবহারের মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধি, উদ্ভাবনী কৌশলগুলির কাজে লাগে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন, প্রকল্প ব্যবস্থাপনা, নতুন প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন করে ব্যবসার বৃদ্ধির সুযোগ, উন্নয়নমূলক প্রকল্প, সমাজ ও প্রতিষ্ঠান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, মানে দূরদর্শী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কৌশল তৈরি এবং তার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনা কৌশল তৈরি করে নিরাপত্তা নিশ্চিতকরণ করা, উদ্যোগের সুযোগ। এখানে কি বলতে পারি আমরা? এখানে বলতে পারি যে নিজের ব্যবসা শুরু করার সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, যেটি সে যুক্ত আছে প্রাতিষ্ঠানিক সুযোগ, মানে প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক সুযোগ হিসেবে যে প্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ এবং ভবিষ্যতের উজ্জ্বল করার সুযোগ। তো ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ এসব সুযোগগুলোকে কাজে লাগাতে সহায়ক হতে পারে এবং প্রতিষ্ঠান বা ব্যক্তির উন্নয়নের বড় ভূমিকাও পালন করতে পারে। তো এই তথ্য হিসেবে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে মেনশন করা আছে ম্যানেজারের কার্যাবলী। তো এই যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়ব। স্টেনারের মতে ম্যানেজারদের কাজের বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত। ম্যানেজাররা অন্যদের সঙ্গে এবং তাদের মাধ্যমে কাজ করেন। ম্যানেজাররা অভ্যন্তরীণ, মানে অনুগত কর্মচারী, সুপারভাইজার, সহকর্মী এবং বহিরাগত গ্রুপ, মানে গ্রাহক, ক্লায়েন্ট, সরবরাহকারী, ইউনিয়ন প্রতিনিধি ইত্যাদি উভয়ের সাথে কাজ করেন যাতে সংস্থার লক্ষ্য অর্জিত হয়। তারা একক প্রচেষ্টাগুলিকে দলের কাজে একত্রিত করে। তারা পরিকল্পনা করেন, একটি কাঠামো তৈরি করেন, মানুষকে প্রেরণা দেন এবং লক্ষ্য অর্জন করেন। ম্যানেজাররা মধ্যস্থতাকারী হিসেবে আমরা কি বলতে পারি? একটি সংস্থায় কর্মরত লোকেরা সব সময় কিছু বিষয় একমত নাও হতে পারে, যেমন লক্ষ্য স্থাপন এবং সেগুলি অর্জনের উপায়। একটি বড় ব্যাংকের কর্পোরেট সদর দফতরে ম্যানেজাররা বাণিজ্যিক ব্যাংকিং, লিজিং, ক্রেডিট কার্ড ব্যবসায় প্রবেশ করার বিষয়ে চিন্তা করতে পারেন। যখন শাখার স্তরে লোকেরা গ্রামীণ অঞ্চলে গভীরভাবে প্রবেশ করে, আমানত বাড়ানোর দিকে মনোনিবেশ করতেও পারে। তো এই স্লাইডটি পরে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে এই যে নির্দিষ্ট স্লাইডটি এখানে মেনশন করা আছে সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি ম্যানেজারের কার্যাবলী হিসেবে বিভিন্ন দায়িত্ব ও কাজের সমন্বয় যা প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিতকরণ করতে সহায়ক। সাধারণতভাবে ম্যানেজারের কার্যাবলী কিছু পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি বা ব্যাখ্যা করতে পারি। যেমন পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা। কৌশলগত পরিকল্পনা, মানে লক্ষ্য অর্জনের জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করা।
প্রকল্প পরিকল্পনা, নির্দিষ্ট প্রকল্প এবং কার্যক্রমের জন্য পরিকল্পনা করা। সংগঠন হিসেবে কি বলবো, সম্পদ বরাদ্দ, প্রয়োজনীয় সম্পদ যেমন মানব সম্পদ, অর্থ ও উপকরণ বরাদ্দ করা। প্রক্রিয়া ও কাঠামো, কার্যকরী প্রক্রিয়া এবং সংগঠনের কাঠামো তৈরি করা। দল গঠন, সঠিক সদস্যদের নির্বাচন করে এবং তাদের ভূমিকা নির্ধারণ করা। নির্দেশনা মানে নেতৃত্ব প্রদান, কর্মীদের নির্দেশনা প্রদান ও উদ্বুদ্ধ করা। যোগাযোগ মানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে তথ্য এবং নির্দেশনা সরবরাহ করা। প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং তাদের দক্ষতা উন্নয়ন করা। নিয়ন্ত্রণ হিসেবে মনিটরিং বলবো, কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা। ফিডব্যাক, কর্মীদের পারফরমেন্স মূল্যায়ন করে ফিডব্যাক প্রদান করা। সংশোধনমূলক পদক্ষেপ, যে কোনো বিচ্যুতি শনাক্ত করে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া। এবারে আমরা যেটা বলবো যে আলটিমেট জাজমেন্ট গ্রহণ করা, যেখানে ইনক্লুড থাকবে সমস্যার সমাধান করা, মানে সমস্যা বা বাধা শনাক্ত করে এবং তার সমাধান খুঁজে বের করা। কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বলবো প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা। উন্নয়ন ও উদ্ভাবন হিসেবে বলবো নতুন সুযোগ সৃষ্টির, মানে নতুন বাজার ও প্রযুক্তির উন্মোচন করার প্রচেষ্টা করা। উদ্ভাবন ও পরিবর্তন, নতুন কৌশল এবং উদ্ভাবনী ধারণার প্রয়োগ করা। বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা মানে বাজেট পরিকল্পনা, বাজেট তৈরি ও নিয়ন্ত্রণ করা। খরচ পর্যবেক্ষণ মানে খরচ এবং অর্থনৈতিক কার্যক্রমের পর্যবেক্ষণ করা। তো ম্যানেজারদের এই কার্যাবলী কার্যকরভাবে সম্পাদন করার মাধ্যমে তারা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে এবং তার কর্মীদের উন্নয়ন ও সন্তুষ্টি নিশ্চিতকরণ করে। তো যে তথ্যটি এখানে মেনশন করা আছে বিশদভাবে, সেই তথ্যটি হিসেবে আমরা কি বুঝতে পারলাম যে স্টেনারের মতে ম্যানেজারদের কাজের বৈশিষ্ট্যগুলি তাদের দায়িত্ব এবং কার্যাবলীর মূল বা মেন দিকগুলিকে তুলে ধরে, বা মেজর দিকগুলিকে বা এরিয়াসগুলিকে তুলে ধরে। এখানে কিছু বৈশিষ্ট্য হিসেবে আমরা ব্যাখ্যা করা যেতে পারে বা ব্যাখ্যা করতে পারি। তো যদি সেই বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা এখানে প্রথমত বলতে পারি ম্যানেজাররা অন্যদের সঙ্গে এবং তাদের মাধ্যমে কাজ করে, মানে অভ্যন্তরীণ এবং বহিরাগত যোগাযোগ হিসেবে আমরা বলবো ম্যানেজাররা সংস্থার অভ্যন্তরীণ সদস্যদের যেমন কর্মচারী, সুপারভাইজার, সহকর্মী এবং বহিরাগত গ্রুপের যেমন গ্রাহক, ক্লায়েন্ট, সরবরাহকারী, ইউনিয়ন প্রতিনিধির সাথে যোগাযোগ এবং সহযোগিতা করে। দলগত কাজ মানে তারা একক প্রচেষ্টা এবং উদ্যোগকে দলের কাজে একত্রিত করে, পরিকল্পনা তৈরি করে, কাঠামো গড়ে তোলে, কর্মীদের প্রেরণা দেয় এবং লক্ষ্য অর্জন করে। নেতৃত্ব প্রদান মানে ম্যানেজাররা দলের সদস্যদের সঙ্গে কাজ করে তাদের দক্ষতা এবং সামর্থ্যকে উন্নীত করে এবং সংস্থার লক্ষ্য পূরণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। ম্যানেজাররা মধ্যস্থতাকারী মানে মধ্যস্থতা ও সমন্বয়, মানে ম্যানেজাররা বিভিন্ন দলের মধ্যে সংঘাতের সমাধান এবং সমন্বয় সাধনে সহায়ক ভূমিকা পালন করে। তারা বিভিন্ন বিভাগের মধ্যে সমঝোতা এবং সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গি হিসেবে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সংহত করা মানে বিভিন্ন স্তরের কর্মীদের বিভিন্ন মতামত এবং লক্ষ্য থাকতেই পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি বড় ব্যাংকের কর্পোরেট সদর দফতর নতুন ব্যবসায়িক উদ্যোগে মনোযোগ দিতেই পারে, যেখানে শাখা স্তরের ম্যানেজাররা গ্রামীণ অঞ্চলের অধিক আমানত আকর্ষণের দিকে মনোনিবেশ করতেই পারেন। তো সংঘাত সমাধান হিসেবে আমরা বলতে পারি ম্যানেজাররা বিভিন্ন দলের মধ্যে সম্ভাব্য বিরোধের সমাধান করেন এবং একটি সম্মত সমাধানে পৌঁছানোর জন্য কাজও করেন, যাতে ঠিকভাবে সব কিছু পরিচালনাও করা যেতে পারে এবং মেনটেন করা যেতে পারে, যার রেজাল্ট এফেক্টিভ বলেও প্রমাণিত হবে। তো স্টেনারের এই বৈশিষ্ট্যগুলি ম্যানেজারদের বিভিন্ন দায়িত্ব এবং কৌশলগত ভূমিকা তুলে ধরে, যা তাদের একটি সংস্থায় কার্যকরীভাবে কাজ করার জন্য অপরিহার্য। তো এই ডিটেলসটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে। এই নির্দিষ্ট স্লাইডে এখানে কি মেনশন করা রয়েছে? এই নির্দিষ্ট স্লাইডে এখানে মেনশন করা রয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল নীতিগুলি সংক্ষেপে নিম্নরূপ।
বৈজ্ঞানিক পদ্ধতি শুধু কৌশল নয়, দলগত কর্মকাণ্ডে সঙ্গতি বজায় রাখা, অস্থিরতা নয়, সর্বাধিক আউটপুট অর্জন করা, সীমিত আউটপুটের পরিবর্তে কর্মীদের বৈজ্ঞানিক নির্বাচনের প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং অবস্থান নির্ধারণ, কর্মী এবং ব্যবস্থাপকদের মধ্যে প্রায় সমান কাজ ও দায়িত্বের ভাগাভাগি। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম, বা আমরা এখানে কি জানতে পারলাম, বা এখানে আমরা কি বলতে পারি? এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে এই যে পদ্ধতি বা এই যে বিশেষভাবে যে বৈজ্ঞানিক পদ্ধতি বা তার উপর যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার পদ্ধতির মূল নীতিগুলি এখানে সংক্ষেপে যে মেনশন করা রয়েছে, সেই হিসেবে প্রথমে আমি এটা বলতে চাইব যে এই বিষয়গুলি বেসিক্যালি বা সাধারণতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি এই পয়েন্টের উপর নির্ভর করতে পারে, যার মানে এটি কেবল কৌশলগত পরিকল্পনা নয়, বরং একটি কাঠামোবদ্ধ এবং গবেষণামূলক পদ্ধতি যা কর্মক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতার জন্য ব্যবহৃত হয়। সেকেন্ডলি, কার উপর নির্ভর হতে পারে? দলগত কর্মকাণ্ডে সঙ্গতি বজায় রাখা এবং কিভাবে রাখতে হয় সেই স্ট্র্যাটেজির ওপরও এটা নির্ভর করতে পারে। দলগতভাবে কাজ করার সময় সঙ্গতি এবং সহযোগিতা অপরিহার্য, যেটি আমরা ব্যাখ্যা করতে পারি এইভাবে। সর্বাধিক আউটপুট অর্জন মানে সীমিত আউটপুটের পরিবর্তে সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জনের চেষ্টা করা, এর ওপরও নির্ভর করতে পারে এই পয়েন্টের ওপর। তারপর কর্মীদের বৈজ্ঞানিক নির্বাচনের প্রক্রিয়া মানে এটি সঠিক মানুষকে সঠিক অবস্থানে নিযুক্ত করার প্রক্রিয়া এবং প্রশিক্ষণের গুরুত্বকে চিহ্নিত করে। তো কর্মী ও ব্যবস্থাপকদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি মানে দায়িত্বের সুষম বন্টন, যাতে সব পক্ষের সমান দায়িত্ব থাকে, মানে এই পয়েন্টের ওপরও এটি বেসড হতে পারে বা নির্ভর হতে পারে, বা এর ওপরও আমরা বলতে পারি যে এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। তো এই যে বিষয়গুলি এখানে মেনশন করা রয়েছে, সেই বিষয়গুলি যদি আমরা বিস্তারিতভাবে দেখি, তাহলে এখানে আমরা আরও কিছু অ্যাডিশনাল এক্সপ্লেনেশনও দিতে পারি এই তথ্যের উপর ভিত্তি করে। যেমন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি যা ফ্রেডেরিক উইনসোলো টেইলর দ্বারা উন্নীত করা হয়েছিল, এটি কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য একটি কাঠামোবদ্ধ পদ্ধতি। এর মূল নীতিগুলি হিসেবে আমরা বলতে পারি কর্মসূচির বৈজ্ঞানিক বিশ্লেষণ মানে কাজের প্রতিটি ধাপের জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ করা, এটি নির্ধারণ করে কোনো পদ্ধতি সর্বোত্তম এবং কার্যকর। কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ, সঠিক দক্ষতা ও গুণাবলী সহ কর্মী নির্বাচন করা এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। কাজের স্ট্যান্ডার্ডাইজেশন, কাজের পদ্ধতি এবং কাজের যন্ত্রপাতির মান নির্ধারণ করে স্ট্যান্ডার্ড সেট করা, যাতে প্রক্রিয়া সহজতর এবং আরও দক্ষ হয়। কার্যকরী কর্ম পরিকল্পনা, কাজের পরিকল্পনা ও ব্যবস্থাপনা এমনভাবে করা যা কর্মীর সর্বোচ্চ দক্ষতা এবং উৎপাদনশীলতা নিশ্চিতকরণ করে। কর্মী ও ব্যবস্থাপকদের মধ্যে সহযোগিতা, ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার জন্য সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য বন্টন করা। উৎপাদনশীলতা বৃদ্ধি মানে কাজের পদ্ধতিতে পরিবর্তন এনে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং শ্রমিকদের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ করা। তাই এই যে মূল নীতিগুলি মূলত উৎপাদন ক্ষেত্রে কাজে প্রযোজ্য হলেও যদি আমরা বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাডিশনালি বলতে পারি যেটি প্রযোজ্য হলেও আধুনিক ব্যবস্থাপনাও এর অনেকাংশই ব্যবহৃত করা হয় বা করা যেতে পারে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা যাব এর পরের ডিসকাশন হিসেবে এখানে কি মেনশন করা আছে? পরের ডিসকাশন হিসেবে এখানে মেনশন করা আছে ফিওলের, মানে এখানে যেটি লেখা আছে ফায়োলের ব্যবস্থাপনার নীতিগুলি বাংলায় নিম্নরূপ। অধিকার এবং দায়িত্ব মানে আদেশ দেওয়ার অধিকারকে বলা হয় অধিকার মানে অথরিটি।
কার্য সম্পাদনের দায়িত্বকে বলা হয় দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি। অধিকার এবং দায়িত্ব ব্যবস্থাপনার মুদ্রার দুইটি পার্শ্ব, এগুলি একসাথে বিদ্যমান এবং পরস্পর সম্পূরক ও একে অপরের উপর নির্ভরশীল। নির্দেশনার এককতা, সম্ভাব্য বিভ্রান্তি এবং দ্বন্দ্ব এড়ানোর জন্য একটি সংস্থার প্রতিটি সদস্যকে শুধুমাত্র একজন এখানে কি বলতে পারি, এখানে কি মেনশন করা আছে, একজন ঊর্ধ্ববতন হিসেবে বলতে পারি, যাকে এখানে মেনশন করা আছে বস হিসেবেও থেকে আদেশ এবং নির্দেশনা গ্রহণ করতে হবে। তো ব্যক্তিগত স্বার্থের তুলনায় সাধারণ স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, এটিকে সহযোগিতার নীতি মানে প্রিন্সিপাল অফ কোঅপারেশনসও বলা হয়। প্রত্যেকটি সদস্য সকলের জন্য কাজ করবে এবং সকল সদস্য একে অপরের জন্য কাজ করবে। সাধারণ স্বার্থ যে কোনো যৌথ উদ্যোগে সর্বোচ্চ গুরুত্ব লাভ করবে। তো এই তথ্য হিসেবে আমরা এখানে কি বলবো, বা এই তথ্য হিসেবে আমরা এখানে কি বুঝতে পারলাম, বা এখানে আমরা কি বলতে পারি, আমরা এখানে এটা বলতে পারি যে এই যে তথ্যটি এখানে মেনশন করা রয়েছে সেই হিসেবে অধিকার এবং দায়িত্ব হিসেবে আমরা প্রথমত বলতে পারি অধিকার মানে অথরিটি। অধিকার বলতে বোঝায় আদেশ দেওয়ার ক্ষমতা। এটি ব্যবস্থাপকদের তাদের অধীনস্থ কর্মীদের কাজে বা অধীনস্থ কর্মীদের যে কাজে তাদেরকে নিযুক্ত করা হয় সেই হিসেবে সেই অধীনস্থ কর্মীদের কাছে সেই কাজটি সম্পাদনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা প্রদান করে। তো ব্যবস্থাপকরা তাদের পদমর্যাদার ভিত্তিতে এই অধিকার লাভ করেন, যা তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এবং সংস্থার উদ্দেশ্য পূরণের জন্য কর্মীদের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেয়। তো অধিকার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করে। দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি হিসেবে বলতে পারি আমরা দায়িত্ব বলতে বোঝায় কোনো কাজ সম্পাদনের বাধ্যবাধকতা বা জবাবদিহিতা। অধিকার প্রয়োগ করে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ অনুযায়ী কাজ সম্পন্ন করার দায়িত্ব কর্মীদের উপর কি বলতে পারি আমরা এখানে কর্মীদের উপর সেই হিসেবে বর্তায়। মানে দায়িত্বের মধ্যে কাজের সম্পূর্ণতা, কর্মক্ষমতা এবং নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত। তো অধিকার এবং দায়িত্বের সম্পর্ক হিসেবে আমরা বলবো অধিকার এবং দায়িত্ব একে অপরের পরিপূরক। একজন ব্যবস্থাপকের যতটুকু অধিকার আছে তার সাথে সমানভাবে দায়িত্বও রয়েছে। যদি অধিকার দেওয়া হয় তবে সেই অধিকার ব্যবহার করে কাজ সম্পাদনের জন্য দায়িত্বও থাকতে হবে। এই দুটি বিষয়ে ভারসাম্য বজায় রাখলে কার্যকর ব্যবস্থাপনা এবং সুন্দরভাবে কর্ম সম্পাদনও করা সম্ভব হয়ে উঠবে বা সম্ভব হবে। তো নির্দেশনার এককতা হিসেবে বলতে পারি ইউনিটি অফ কমান্ড। নির্দেশনার এককতা নীতি অনুযায়ী একটি সংস্থার প্রতিটি সদস্যকে শুধুমাত্র একজন বস হিসেবে বলতে পারি, যা এখানে কিভাবে লেখা রয়েছে ঊর্ধ্ববতন। তো এখানে সেই হিসেবে আমরা কি বলতে পারি, সেই হিসেবে আমরা বলতে পারি যে এই তথ্যটি সেই হিসেবে যে আদেশ এবং নির্দেশনা গ্রহণ করতে হবে তার উদ্দেশ্যে এখানে বলতে পারি আমরা যে সেই উদ্দেশ্য হিসেবে সম্ভাব্য বিভ্রান্তি এবং দ্বন্দ্ব এড়ানো, যেটি একটি সিচুয়েশনের ওপর নির্ভর করবে। মানে যখন একজন কর্মচারী একাধিক বসের কর্মকর্তার অধীনে কাজ করে, মানে বস বা কর্মকর্তার অধীনে কাজ করে এবং বিভিন্ন দিক থেকে আদেশ পায়, তখন এটি তাকে বিভ্রান্ত করতে পারে এবং কাজের ওপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে, মানে একটি নেগেটিভ এফেক্টও ফেলতে পারে। তো এই লক্ষ্য হিসেবে কী হবে, এই নীতির মাধ্যমে একটি স্পষ্ট আদেশের ধারা প্রতিষ্ঠা করা হয় যা কর্মচারীদের সঠিকভাবে কাজ সম্পাদনে সহায়তা করে এবং সংস্থার কার্যক্রমে শৃঙ্খলা ও সংগঠন বজায় রাখতে সাহায্য করে।
নির্দেশনার এককতা নীতি কার্যকর ব্যবস্থাপনার একটি মৌলিক দিক, যা নিশ্চিতকরণ করে যে প্রতিটি কর্মচারীর জন্য আদেশ ও দায়িত্বের একটি পরিষ্কার ও নির্দিষ্ট উৎস থাকে। তো এই নির্দিষ্ট পয়েন্টটি পরে এটাই আমরা বুঝতে পারলাম। তো এর পরবর্তী পয়েন্ট হিসেবে কি বলবো, ব্যক্তিগত স্বার্থের তুলনায় সাধারণ স্বার্থকে যেই হিসেবে এখানে মেনশন করা আছে, মানে অগ্রাধিকার দেওয়া, সেই হিসেবে আমরা বলতে পারি সাবঅর্ডিনেশনস অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। তো এই নীতি অনুযায়ী একটি সংস্থার প্রতিটি সদস্যের ব্যক্তিগত স্বার্থের তুলনায় সংস্থার সাধারণ বা সমষ্টিগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তো এখানে আমরা বলতে পারি এর মূল বক্তব্য হিসেবে যে সহযোগিতার নীতি, এই নীতি সংস্থার সকল সদস্যকে একসাথে কাজ করতে এবং সংস্থার সামগ্রিক লক্ষ্য অর্জনের জন্য একে অপরকে সহায়তা করতে উৎসাহিত করে। ব্যক্তিগত স্বার্থ বনাম সাধারণ স্বার্থ, মানে ব্যক্তি বিশেষের স্বার্থ কখনোই সংস্থার সাধারণ স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত নয়। যদি ব্যক্তিগত স্বার্থ সংস্থার সাধারণ স্বার্থের সাথে সংঘর্ষে আসে, তবে সাধারণ স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এর উদ্দেশ্য বা অবজেক্টিভ হিসেবে কী বলতে পারি, এর উদ্দেশ্য হলো সংস্থার লক্ষ্য অর্জনে সকলের মিলিত প্রচেষ্টা নিশ্চিতকরণ করা। এটি সংগঠনের সমষ্টিগত কল্যাণের জন্য কাজ করতে সদস্যদের উৎসাহিত করে এবং এটি একটি একাত্মতার পরিবেশও সৃষ্টি করে। তো এই নীতির মাধ্যমে নিশ্চিতকরণ করা হয় যে সংস্থার সমস্ত সদস্যের কার্যক্রম সংস্থার সামগ্রিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং সংস্থার সফলতা অর্জনে সহায়ক হয়। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম এবং এটাই জানতে পারলাম, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই নির্দিষ্ট স্লাইডে এখানে মেনশন করা রয়েছে পরিচয়, ব্যবস্থাপনায় চিন্তার বিবর্তন। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে এখানে আমরা কি বুঝবো বা কি জানবো সে ব্যাপারে আলোচনা করার আগে আমরা যে তথ্যটি নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি আগে ডিটেলসটি আমরা পড়ব। পরিচয়, ব্যবস্থাপনায় চিন্তার বিবর্তন। ব্যবস্থাপনার সূচনা সেই সময় থেকে ঘটে যখন মানুষ গোষ্ঠীতে বাস করতে শুরু করে। বলা যেতে পারে যে ব্যবস্থাপনা তখন নেতৃত্বের আকার ধারণ করেছিল, যা গোষ্ঠীর সদস্যদের প্রচেষ্টাগুলি সমন্বয় করার জন্য অপরিহার্য ছিল, যাতে জীবনের প্রয়োজনীয়তাগুলি সঠিকভাবে সংগঠিত করা যায়। ইতিহাস থেকে জানা যায় যে শক্তিশালী ব্যক্তিরা জনগণকে তাদের বুদ্ধিমত্তা, শারীরিক এবং মানসিক ক্ষমতার উপর ভিত্তি করে গোষ্ঠীতে সংগঠিত করেছিলেন। খ্রিস্টপূর্ব 1300 সালের মিশরের সাহিত্য অনুসারে ব্যবস্থাপনার শিল্প বিভিন্ন রূপে বিভিন্ন মানুষ দ্বারা অনুশীলিত হচ্ছিল। তো এই নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম, পরিচয়, ব্যবস্থাপনায় চিন্তার বিবর্তন হিসেবে আমরা এটাই বুঝতে পারলাম বা আমরা এটাই জানতে পারলাম যে এই তথ্যটি হিসেবে যে ব্যবস্থাপনায় চিন্তার বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা বিভিন্ন যুগে এবং বিভিন্ন পর্যায়ে ব্যবস্থাপনার ধারণা এবং কৌশলগুলির উন্নতি ও পরিবর্তনকে তুলে ধরে। এখানে ব্যবস্থাপনায় চিন্তার বিবর্তনের মূল পর্যায়গুলি আলোচনা করা হলো, মানে যে মূল পর্যায়গুলি আলোচনা যে করা হলো এই নির্দিষ্ট স্লাইডের ওপর ভিত্তি করে। তো এই যে আলোচনা করা হলো নির্দিষ্ট স্লাইডের ভিত্তিতে, সে আলোচনা করা যে তথ্যটি নিয়ে আমরা এখন আলোচনা করলাম, তার ভিত্তিতে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম। এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম কিছু নির্দিষ্ট পয়েন্টের দ্বারা যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং স্টেপ বাই স্টেপ এটা বোঝাটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো যদি স্টেপ বাই স্টেপ আমরা এখানে বুঝতে চাই, তো প্রথমে আমরা প্রারম্ভিক যুগ হিসেবে বুঝতে চাইব। তো প্রারম্ভিক যুগ হিসেবে যদি আমরা এখানে বুঝতে চাই, তো এখানে ব্যাখ্যা হিসেবে আমরা এটা বলতে পারবো, প্রারম্ভিক যুগ হিসেবে শিল্প বিপ্লবের প্রভাব। 18 থেকে 19 শতকের শিল্প বিপ্লবের সময়কার প্রথম ব্যবস্থাপনা চিন্তাধারা গড়ে ওঠে, যা উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির ওপর কেন্দ্রিত ছিল। সেকেন্ডলি
আর্লি 20th সেঞ্চুরি মানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। ফ্রেডেরিক টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রতিষ্ঠাতা। তার তথ্য অনুযায়ী কাজের প্রক্রিয়া বিশ্লেষণ করে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কার্যকারিতা বৃদ্ধি করা উচিত। প্রভাব: প্রক্রিয়া উন্নয়ন, কাজের বিভাজন এবং কর্মীদের প্রশিক্ষণ। তো প্রশাসনিক ব্যবস্থাপনা মানে আর্লি 20th সেঞ্চুরি হিসেবে আমরা বলতে পারি হেনরি ফয়ল মানে হেনরি ফিয়ল। এখানে আমরা হেনরি ফিয়ল হিসেবেও বলতে পারি। তো এখানে প্রনাউন্সিয়েশন আমরা ফিয়ল হিসেবে বলতে পারি বা এখানে যে ফায়ল হিসেবে যে বলা যেতে পারে সেই হিসেবে আমরা বলতে পারি। তো প্রশাসনিক ব্যবস্থাপনার নীতিগুলি প্রবর্তন করেন যা পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের মৌলিক নীতিগুলির উপর ভিত্তি করে। তো ফিয়লের নীতিগুলি হিসেবে আমরা কি বলবো? এখানে কর্তৃত্ব বলতে পারি, দায়িত্ব বলতে পারি ও নিয়ন্ত্রণের পদ্ধতিও বলতে পারি। তো মানব সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি হিসেবে যদি আমরা দেখি তাহলে মিডল অফ 20th সেঞ্চুরি হিসেবে আমরা এখানে বলতে পারবো হোয়াটথর্ন স্টাডি হিসেবে যে এলটন মায়ো এর নেতৃত্বে এই গবেষণায় দেখা গেছে যে কর্মচারীদের মনোবল ও কাজের পরিবেশ তাদের উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে। তো ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস হিসেবে বলবো আব্রাহাম ম্যাসলো এর তথ্য যা মানবিক চাহিদার স্তরসমূহের উপর ভিত্তি করে কর্মীদের প্রেরণা এবং সন্তুষ্টি বোঝার জন্য ব্যবহৃত হয়। তো লেট 20th সেঞ্চুরি মানে প্রযুক্তিগত ও উদ্ভাবনী চিন্তা হিসেবে আমরা এখানে কি বলবো? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কৌশলগত পরিকল্পনা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত চিন্তা প্রবর্তিত হয়। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে TQM গুণমান উন্নয়নের জন্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। আধুনিক ব্যবস্থাপনা চিন্তা মানে 21st সেঞ্চুরি ডিজিটাল পরিবর্তন, তথ্য প্রযুক্তি, ডিজিটাল টুলস বা টেকনিক এবং স্বয়ং ক্রিয়াকরণের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও পরিবেশগত দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সহনশীলতা এবং নৈতিক ব্যবস্থাপনার গুরুত্ব বেড়ে গেছে। ব্যবস্থাপনায় চিন্তার এই বিবর্তন নানা সময়ের এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের কার্যকারিতা, কর্মী সম্পর্ক এবং টেকসই উন্নয়নের জন্য নতুন নতুন কৌশল এবং ধারণা এনেছে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম। তো এরপরে আমরা ক্লাসিক্যাল তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি হিসেবে জানব এবং তার মূল উদ্দেশ্য কী তথ্যটি জানার সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে। এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে? পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা রয়েছে ক্লাসিক্যাল তথ্যের মূল বৈশিষ্ট্যগুলি হলো কি? শ্রম বিভাজন এবং বিশেষায়ন। প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ব। ক্লাসিক্যাল তথ্য শ্রমের বিভাজন এবং বিশেষায়নের উপর গুরুত্ব দেয়। এটি বিশ্লেষণ করে কিভাবে কার্যক্রমকে বিভিন্ন পদে ভাগ করা যায় এবং প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ করা যায়। সংগঠন কাঠামো এবং স্কেলার ও ফাংশনের প্রক্রিয়া। এটি সংগঠনের কাঠামো এবং স্কেলার মানে বিভিন্ন স্তরের মধ্যে কর্তৃত্বের সম্পর্ক ও ফাংশনাল মানে ফাংশনের বিভাজন এবং সমন্বয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। নিয়ন্ত্রণের বিস্তৃতি। এটি নিয়ন্ত্রণের বিস্তৃতি বা স্প্যান অফ কন্ট্রোলের ধারণায় মনোযোগ দেয়, যা বোঝায় কতগুলি অধীনস্থ কর্মী একটি সুপারভাইজার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। তো এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে মেনশন করা রয়েছে সেই হিসেবে আমরা এখানে কি বলবো? প্রথমত ক্লাসিক্যাল তথ্যের ব্যবস্থাপনার তথ্যের যে বৈশিষ্ট্যগুলি আমরা বলতে পারি সেগুলি হলো সেই সব মৌলিক ধারণা এবং নীতি যা ব্যবস্থাপনার প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে বিভিন্ন ব্যবস্থাপনার তথ্যের ভিত্তি হিসেবে কাজ করছে। ক্লাসিক্যাল তথ্য সাধারণত কিছু প্রধান বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্যর ওপর নির্ভর করে। তো সেই বৈশিষ্ট্য হিসেবে আমরা নিশ্চয়ই আলোচনা করব এই নির্দিষ্ট স্লাইডের মাধ্যমে এবং এর পরবর্তী স্লাইড এর মাধ্যমেও যেখানে আরও দুটি মূল বৈশিষ্ট্য মেনশন করা রয়েছে। কিন্তু এই যে মূল বৈশিষ্ট্যগুলি এই নির্দিষ্ট স্লাইড দুটোতে মেনশন করা রয়েছে সেটি ডিপেন্ড করছে
প্রথমত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ওপর মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যার মূল বৈশিষ্ট্য হলো কাজের প্রক্রিয়া বিশ্লেষণ হিসেবে কাজের প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা এবং উন্নত করার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কর্মীদের নির্বাচনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি বা সঠিক কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ প্রদান করা। মানসিক ও শারীরিক স্ট্যান্ডার্ডস হিসেবে কাজের প্রক্রিয়া এবং কর্মীদের শারীরিক এবং মানসিক দক্ষতার উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড স্থাপন করা। সেকেন্ডলি যার উপর নির্ভর করছে সেটি হলো প্রশাসনিক ব্যবস্থাপনা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, যার মূল বৈশিষ্ট্য হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ করা। মানে ব্যবস্থাপনার 4টি মৌলিক ফাংশন হিসেবে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণকে চিহ্নিত করা। তো ফেয়লের যে 14টি নীতি আছে সেটি নির্ভর করছে কর্তৃত্বের স্বীকৃতি, দায়িত্ব, নিয়ন্ত্রণ, একক আদেশ, কার্যকারিতা এবং আরও বিভিন্ন বা অন্যান্য মৌলিক নীতি, যা 14টি নীতির মধ্যে ইনক্লুড হবে। তো শ্রেণীবিভাগ এবং স্তর হিসেবে বলবো একটি সংগঠনের কার্যক্রমকে বিভিন্ন স্তরে ভাগ করে কার্যকরী সংগঠন তৈরি করা, এবং যার উপর ডিপেন্ড করছে সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যবস্থাপনা মানে বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট, যার মূল বৈশিষ্ট্য হলো বিভাগীয় কাঠামো মানে সুস্পষ্ট কর্তৃত্ব এবং দায়িত্বের সীমারেখা নির্ধারণ করা, এবং ফর্মাল নিয়ম এবং তার পদ্ধতি মানে কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করা। নিয়মিত নিয়ন্ত্রণ মানে নিয়মিত নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সংশোধন করা। তো এর যথার্থ সৃজনশীল পরিবর্তন হিসেবে আমরা আস্থা এবং যেটি আরও মেনশন করব সেটি হচ্ছে কার্যকরী কাঠামো। তো এখানে ম্যানেজারদের এবং কর্মীদের আস্থার ভিত্তিতে কাজ করা এবং সেই কাঠামোগত পরিষ্কারতা এবং কার্যকরী পদক্ষেপ গৃহীত করা। তো যদি এবার এই যে পয়েন্টসগুলি মেনশন করা রয়েছে সেই পয়েন্টের উপরে যদি আমরা এবার ভিত্তি করে এক্সপ্লেন করি বা এক্সপ্লেনেশন দিই, তাহলে সেই হিসেবে আমরা বলবো প্রথম যে পয়েন্টটি এখানে মেনশন করা আছে বা করা রয়েছে সেই প্রথম পয়েন্ট হিসেবে বলবো শ্রম বিভাজন এবং বিশেষায়ন সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতির তথ্য একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট ধারণা প্রদান করে। এই তত্ত্বটি প্রথমে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস এর উপস্থাপন করেছিলেন। শ্রম বিভাজন বলতে বোঝায় একটি কাজকে ছোট ছোট কাজ বা কার্যক্রমকে ভাগ করা বা কার্যক্রমে ভাগ করা, যা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। তো বিশেষায়ন হলো এই বিভাজনের ফলে প্রতিটি ব্যক্তি বা শ্রমিক নির্দিষ্ট একটি কাজ বা কার্যকলাপে দক্ষ হয়ে ওঠে এবং সেই কাজটি বারবার করে। তো ক্লাসিক্যাল তত্ত্বে শ্রম বিভাজন এবং বিশেষায়নের গুরুত্ব হিসেবে বলবো উৎপাদনশীলতা বৃদ্ধি মানে শ্রম বিভাজনের মাধ্যমে বিশেষায়নের ফলে শ্রমিকরা তাদের নির্দিষ্ট কাজের উপর দক্ষতা অর্জন করে যা উৎপাদনশীলতা বাড়ায়। অ্যাডাম স্মিথের মতে শ্রমিকরা যখন একই কাজ বারবার করে তখন তারা সেই কাজটি দ্রুত এবং দক্ষভাবে করতে সক্ষম হয়। উৎপাদন খরচ হ্রাস বিশেষায়নের মাধ্যমে শ্রমিকরা দক্ষ হয়ে ওঠায় উৎপাদন প্রক্রিয়া কম সময়ে এবং কম খরচে সম্পন্ন হয়। এই শিল্পোদ্যোগীদের জন্য খরচ কমিয়ে দেয় এবং লাভের পরিমাণ বাড়িয়ে দেয়। তো বাজারের মানে মার্কেটে প্রসার হিসেবে বলতে পারি শ্রম বিভাজনের ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি পায় যা বাজারে বা মার্কেটে সরবরাহ বাড়িয়ে দেয়। বড় বাজারের প্রয়োজন হলে বিশেষায়ন আরও কার্যকর হয়। নতুন উদ্ভাবন হিসেবে শ্রম বিভাজন এবং বিশেষায়নের ফলে নির্দিষ্ট কাজের ক্ষেত্রে নতুন প্রযুক্তি বা উদ্ভাবন তৈরি হতে পারে যা উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নত করে। সমাজে দক্ষতা বৃদ্ধি মানে এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা তাদের পেশাদার জীবনে আরও উন্নতি করতে সক্ষম হয়। সমালোচনা হিসেবে বলবো তবে শ্রম বিভাজন এবং বিশেষায়নের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন একটি নির্দিষ্ট কাজ বারবার করতে করতে শ্রমিকরা একঘেয়েমি অনুভব করতে পারে যা তাদের মনোবল কমিয়ে দিতে পারে। এছাড়া অত্যাধিক বিশেষায়ন একটি শ্রমিককে তার সামগ্রিক দক্ষতার পরিসীমা কমিয়ে দেয় যা দীর্ঘমেয়াদে তার কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো
এই ক্লাসিক্যাল তত্ত্ব শ্রম বিভাজন এবং বিশেষায়নকে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান উপাদান হিসেবে তুলে ধরে এবং শিল্প বিপ্লবের সময় এটি বিশেষ গুরুত্ব পায়। তো পরবর্তী পয়েন্ট মানে সংগঠন কাঠামো এবং স্কেলার ও ফাংশনের প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণের বিস্তৃতি হিসেবে আমরা কি বলতে পারি এখানে, সেই হিসেবে আমরা এখানে বলতে পারি প্রথমত যে সংগঠন কাঠামো এবং স্কেলার ও ফাংশনাল প্রক্রিয়া হিসেবে আমরা এখানে বলতে পারি সংগঠন কাঠামো একটি প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন অংশ, স্তর এবং বিভাগগুলোর মধ্যে সম্পর্ক যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ করে। এটি প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী কাজ করার জন্য শ্রমিক, ব্যবস্থাপক এবং অন্যান্য সদস্যদের মধ্যে কাজের ভাগাভাগি এবং সমন্বয়কে নিশ্চিতকরণ করে। তো স্কেলার প্রসেস মানে স্কেলার চেইন হিসেবে বলবো এটি একটি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ থেকে কি আমরা এখানে শীর্ষ থেকে যে নির্দিষ্ট আরও একটি যে লেভেল থাকবে সেই লেভেল অনুযায়ী আমরা এখানে বলতে পারবো যে একটি প্রসিজিওর বা একটি স্ট্র্যাটেজিক্যাল প্রসিজিওর বা একটি মেথোডোলজি ফলো করে মেনটেন করা। তো সেই ক্ষেত্রে সেই শীর্ষ থেকে সেই লেভেল পর্যন্ত ক্ষমতা এবং তার কর্তৃত্বের একটি ধাপে ধাপে চলা ধারা নির্দেশ করে, যেখানে স্কেলার চেন হিসেবে আমরা বলতে পারি এটি হলো কর্তৃত্বের একটি সরাসরি শৃঙ্খল যা নির্দিষ্ট স্তরে একজন ব্যক্তির অধীনস্থ এবং উচ্চতর কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো এটি একটি লেভেল মেনটেন করে, যে শীর্ষ লেভেল থেকে একটি লেভেল মেনটেন করে সিচুয়েশন বেসিসের ওপর সেই লেভেলটি মেনটেন করা হয়, যেটি মেনটেন করবে যেই হিসেবে একটি ব্যবসা বা একটি কোম্পানি বা একটি যে পার্টিকুলার যে সেক্টর হবে তার ওপর বা একটি প্রতিষ্ঠানের ওপর যে তারা কিভাবে তাদের যে প্রসিজিওরটি তারা মেনটেন করছে। তো সেই হিসেবে আমরা এখানে এটাও বলতে পারি যে এই যে নির্দিষ্ট ডিটেলসটি আছে সেই ডিটেলসটি যে ব্যাপারে আমরা সেটি দেখব সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে কার ওপর, একটি হায়ারার্কিক্যাল বা একটি স্তরিত কাঠামোকে প্রতিফলিত করে, যেখানে প্রতিটি ব্যক্তি বা পদ নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে থাকে এবং অন্যদের ওপর কর্তৃত্ব করে। তো সেই হিসেবে আমরা এখানে বলতে পারি ফাংশনাল প্রসেস বা ফাংশনাল প্রক্রিয়া হিসেবে যে ফাংশনাল যে বিভাজনটি আছে সেটি সংগঠন বা কাঠামোর মধ্যে একটি ফাংশনাল প্রক্রিয়াটি বিভিন্ন কাজ বা কার্যক্রমে বিভিন্ন বিভাগ বা ইউনিটে ভাগ করে। প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট কার্যক্রম বা ফাংশন সম্পন্ন করে, যেমন মানব সম্পদ, উৎপাদন, বিপণন ইত্যাদি। ফাংশনাল বিভাজনের ফলে প্রতিটি বিভাগ তার নির্দিষ্ট কাজের জন্য দক্ষ এবং কার্যকর হতে পারে। তো সমন্বয় হিসেবে এখানে বলা যেতে পারে বিভিন্ন ফাংশন এবং বিভাগগুলো যাতে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জনে সঠিকভাবে কাজ করে এবং সেটি নিশ্চিতকরণ করতে সমন্বয় করা যে কতটা প্রয়োজন সেই ডিটেলসটিও এখানে মেনটেন করে। তো সমন্বয় করার মাধ্যমে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করে এবং প্রতিষ্ঠানটি সামগ্রিক কার্যক্রম সফলতাভাবে পরিচালিত হয়। তো এখানে আমরা এটাও বলতে পারি যে এই যে স্কেলার চেন বা এই যে ফাংশনাল প্রসেস যাই আমরা বলবো এটি একটি হায়ারার্কিক্যাল মানে স্তরিত কাঠামোকে প্রতিফলিত করে সেটি মেনটেন করা হয়, যেখানে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করে এবং প্রতিষ্ঠানটি সামগ্রিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। তো এখানে আমি কেন রিপিট করলাম, যাতে এই যে পার্টিকুলার যে স্ট্র্যাটেজিক্যাল প্রসেসটা আছে সেটি বুঝতে সাহায্য করে। তো নিয়ন্ত্রণের বিস্তৃতি হিসেবে আমরা বলবো এখানে স্প্যান অফ কন্ট্রোল। তো স্প্যান অফ কন্ট্রোল এই ধারণাটি এটাই বোঝায় যে কতগুলি অধীনস্থ কর্মী একটি সুপারভাইজার বা ব্যবস্থাপক দ্বারা
কার্যকরভাবে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হতে পারে। তো এটি সংগঠন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি নির্ধারণ করে যে একটি সংগঠনের ব্যবস্থাপনা কতটা কার্যকরভাবে কাজ করতে পারবে। হোয়াইট স্প্যান: যদি একটি ব্যবস্থাপক অনেকগুলো কর্মীকে সরাসরি নিয়ন্ত্রণ করে তখন একে প্রশস্ত স্প্যান বা হোয়াইট স্প্যান বলে আমরা চিহ্নিত করব। এতে করে ব্যবস্থাপনা স্তরের সংখ্যা কম থাকে এবং যোগাযোগ সহজতর হয়। তবে ব্যবস্থাপকের জন্য সমস্ত অধীনস্থদের নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তো ন্যারো স্প্যান হিসেবে আমরা বলবো, যদি একটি ব্যবস্থাপক কম সংখ্যক কর্মীকে নিয়ন্ত্রণ করে তখন একে অপরের সাথে একটি আমরা লিঙ্ক ক্রিয়েট করা যেতে পারে, যেখানে বলা যেতে পারে একে সংকীর্ণ স্প্যান হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো এতে ব্যবস্থাপক প্রতিটি কর্মীর ওপর বেশি মনোযোগ দিতে পারেন। তাদের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করতে এখানে সহজতর হয়ে যায়। লিঙ্ক ক্রিয়েট ব্যবস্থাপক এবং তার প্রতিটি কর্মীর সাথে। কিন্তু এতে ব্যবস্থাপনা স্তরের সংখ্যা বাড়ে এবং প্রশাসনিক খরচও বেশি হয়। তো স্প্যান অফ কন্ট্রোল নির্ধারণ করতে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়, যেমন কর্মীদের দক্ষতা, কাজের ধরন, ব্যবস্থাপকের সক্ষমতা এবং কাজের জটিলতা। একটি কার্যকর স্প্যান অফ কন্ট্রোল নিশ্চিতকরণ করে যে প্রতিষ্ঠানটি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হচ্ছে। তো এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে? পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা রয়েছে আরও দুটি পয়েন্ট। যে দুটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট হচ্ছে মানব উপাদানের ভূমিকা উপেক্ষা। ক্লাসিক্যাল তথ্য মানব উপাদানের ভূমিকা উপেক্ষা করে। এটি মূলত সংস্থার কাঠামো এবং প্রক্রিয়ার উপর মনোযোগ দেয়, মানব ফ্যাক্টর এবং তাদের মনোবলকে বিবেচনায় নেয় না। পরবর্তী পয়েন্টে কি মেনশন করা আছে? বহিরাগত পরিবেশের প্রভাব উপেক্ষা। ক্লাসিক্যাল তথ্য বাইরের পরিবেশের প্রভাবকে উপেক্ষা করে এবং সংস্থাগুলিকে বন্ধ সিস্টেম হিসেবে বিবেচনা করে। এইভাবে ক্লাসিক্যাল তথ্য মূলত আনুষ্ঠানিক সংগঠনের অ্যানাটমি, অবকাঠামো এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে, তবে এটি মানুষের ভূমিকা এবং বাহ্যিক পরিবেশের প্রভাবের প্রতি কম মনোযোগ দিয়েছে। তো এই নির্দিষ্ট দুটি পয়েন্ট পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কি জানতে পারলাম? এখানে এটা বোঝা গেল যে ক্লাসিক্যাল তথ্য সংস্থায় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি প্রাথমিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা মূলত সংস্থার কাঠামো এবং প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়। তবে এই তথ্যের দুটি বড় সীমাবদ্ধতা হলো মানব উপাদানের ভূমিকা এবং বহিরাগত পরিবেশের প্রভাবকে উপেক্ষা করা। তো মানব উপাদানের ভূমিকা উপেক্ষা ক্লাসিক্যাল তথ্যের সংস্থার কাঠামো, প্রক্রিয়া এবং নিয়মাবলীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি নির্দিষ্ট কাজের বিভাজন, নিয়ন্ত্রণের বিস্তৃতি এবং কর্তৃত্বের সম্পর্কের উপর ফোকাস করে। কিন্তু এই তত্ত্বে মানুষের মনোবল, প্রেরণা, কর্মজীবনের সন্তুষ্টি এবং পারস্পরিক সম্পর্কের মতো বিষয়গুলিকে উপেক্ষা করা হয়েছে। মানব ফ্যাক্টরের উপেক্ষা, কর্মচারীদের প্রেরণা, আবেগ এবং মনোবলের বিষয়গুলো ক্লাসিক্যাল তথ্যে গুরুত্ব পায় না। এটি কর্মচারীদের শুধু একটি যান্ত্রিক ইউনিট হিসেবে দেখে, যাদের কাজ হলো নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করা। তো মনোবলের গুরুত্ব হিসেবে বলবো, কর্মচারীদের মনোবল এবং তাদের কাজের প্রতি মনোযোগ সংস্থার কার্যকারিতা ও উৎপাদনশীলতার উপর বিশাল প্রভাব ফেলে। ক্লাসিক্যাল তথ্য এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেয় না, যা কর্মচারীদের সঙ্গে সংস্থার সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বহিরাগত প্রবেশের প্রভাব উপেক্ষা এখানে বলবো, ক্লাসিক্যাল তথ্য সংস্থাকে একটি বন্ধ সিস্টেম হিসেবে বিবেচনা করে, যেখানে বাইরের পরিবেশ প্রভাবকে অবহেলা করা হয়। এটি ধরে নেয় যে সংস্থার অভ্যন্তরীণ কাঠামো এবং প্রক্রিয়া স্থিতিশীল এবং পরিবর্তনহীন। তো বাহ্যিক পরিবেশে উপেক্ষা হিসেবে বলবো, ক্লাসিক্যাল তথ্য বাইরের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবকে উপেক্ষা করে, তবে বাস্তব জীবনের সংস্থাগুলি এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় এবং তাদের কৌশল ও কাঠামোতে সেই পরিবর্তন অনুযায়ী অভিযোজন করতে হয়। তো বন্ধ সিস্টেম ধারণা হিসেবে বলবো, ক্লাসিক্যাল তথ্যের একটি বড় সীমাবদ্ধতা হলো এটি
সংস্থাকে একটি স্বয়ং সম্পূর্ণ স্থির ব্যবস্থা হিসেবে দেখে, যা বাইরের পরিবর্তন থেকে প্রভাবিত হয় না। কিন্তু সংস্থাগুলি বাস্তবে একটি খোলা সিস্টেম হিসেবে কাজ করে, যা নিয়মিত বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত হয়। উপসংহার হিসেবে আমরা বলবো, ক্লাসিক্যাল তত্ত্ব মূলত সংস্থার আনুষ্ঠানিক অবকাঠামো এবং প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়, তবে এটি মানব উপাদান এবং বাহ্যিক পরিবেশের গুরুত্বকে যথাযথভাবে বিবেচনা করে না। এই সীমাবদ্ধতাগুলো পরবর্তীতে আধুনিক ব্যবস্থাপনা তথ্যের বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল পালন করেছে, যেখানে মানব ফ্যাক্টর এবং বাহ্যিক প্রভাবকে আরও বেশি গুরুত্ব দেওয়াও হয়েছে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এই ডিটেলসটি জানতে পারলাম। তো এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে।